সাউন্ড দিছো? মাইক্রোফোন করে যেয়ে থাকবে? নিতে পারেন। নিব। শুভ দুপুর, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম খাদিজা। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। ওকে, আচ্ছা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। হ্যাঁ স্যার, আমি বরিশাল ছিলাম। ওকে, আমি ভালো আছি, ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, এটাই। প্রাইমারিতে তো এইজন্য কনফারেন্স লেকচার প্ল্যানেও খুব বেশি ক্লাস নাই স্যার। ওকে। আমি ভালো আছি স্যার, নাসির। ওকে, থ্যাংক ইউ। তাই মশহুর। ময়মনসিংহ ব্রাঞ্চে আসি না কেন এটা আসলে বলা কঠিন। কারণ রুটিন কনফিডেন্স করে যখন যে ব্রাঞ্চে দেয় সেই ব্রাঞ্চে ক্লাস নিই আমরা। ওকে, আচ্ছা আমরা আজকে প্রাইমারি ব্যাচ। আমাদের গত ক্লাসে আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এখন আজকের ক্লাসে আধুনিক যুগ। আধুনিক যুগে আসলে ক্লাসই একটা প্রাইমারিতে বেঁচে এক ক্লাসে পড়ানো তেমন কিছু না। এটা হলো জাস্ট মূলত একটু আলোচনা করা আরকি। কি, কি পড়বেন আপনারা? তো নাম্বার কম কিন্তু সিলেবাস কিন্তু কম না। আমি গত ক্লাসেও বলেছি। সিলেবাস সেমই আছে। মানে বিসিএস এর যে সিলেবাস, সেই সিলেবাসটা পুরোটাই কিন্তু এখানে আছে। যেহেতু সিলেবাস আপনাকে নির্দিষ্ট করে দেয়নি, সবই পড়তে হয়। এখন ওই যে কালকের মতো আজকেও আবার একই কথা বলতে হয় যে আপনাদেরকে কি করতে হবে? জিস্ট অংশগুলো বাছাই করে, করে জাস্ট পড়ে যেতে হবে। নমস্কার, ভালো আছি। ওকে। হ্যাঁ স্যার, বরিশাল থেকে চলে গেছি। ঢাকায় আছি গতকাল থেকে। আচ্ছা, তো এখন আধুনিক যুগে এসে কি করবেন? আধুনিক যুগের পরিসর তো অনেক বড়। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, পিএসসিতে একসময় ১১ জন কবি সাহিত্যিক নির্দিষ্ট করে দেয়া ছিল। তারপর অন্যান্য ছিল। সেই ১১ জন কবি সাহিত্যিক থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এবং যেহেতু বিসিএস প্রিলিমিনারিতে বেশ কয়েকটা প্রশ্ন আসে, ৫ থেকে ৭ টা প্রশ্ন আসে এখান থেকে। তো স্বাভাবিকভাবে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে আপনার ১ম অবস্থায় ১১ জন কবি সাহিত্যিক একটু দেখতে পারেন। আপনারা কি ১১ জনের নাম জানেন সবাই? মানে পিএসসি সিলেবাসভুক্ত একসময়কার ১১ জন কবি সাহিত্যিক। জানেন কিনা আমাকে একটু জানলে জানান, না জানলে আমি ১১ জনের নামটা একটু লিখে দিচ্ছি।
ঢাকা থেকে। ওকে। ওয়ালাইকুম সালাম একা প্রতীক। আচ্ছা, কেউ জানেন, কেউ জানেন না। তাহলে নামগুলো একটু লিখে রাখতে পারেন। নামগুলো আমি একটু লিখে বলছি, আপনারা একটু নোট করে নেন। কয়েক বছর পর। আচ্ছা, ঠিক আছে স্যার, লিখে দিচ্ছি। প্রথমে লিখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১ নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ২ নম্বর মাইকেল মধুসূদন দত্ত। করোনার সময় স্টুডেন্ট ৪৪, সেই ৪৪-৪৫-এ। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত। ৩ নম্বর লিখবেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। ৪ নম্বর লিখবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৫ নম্বর লিখবেন মীর মশাররফ হোসেন। ৬ নম্বর লিখবেন কায়কোবাদ। ৭ নম্বর লিখবেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। ৮ নম্বর রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন। ৯ নম্বর লিখবেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। ১০ নম্বর লিখবেন জসিমউদ্দিন। জসিমউদ্দিন। ১১ নম্বর লিখবেন ফররুক আহমদ। আরেকজন কাটাকাটি নিয়ে আছে। ওকে, ধন্যবাদ মৌসুমী মৌ। ওকে, ক্লাস আসলে অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে পার্থক্য অনেক বেশি, সেটা আমার কাছে মনে হয়। এখন আপনারা তো ওই সময় কোভিড এর সময় তো অনলাইন বাদে কোনো উপায় ছিল না, সেই জন্য আমাদেরকে অনলাইনে পড়াতে হয়েছে। ওকে, তাহলে এই হলো পিএসসি সিলেবাসভুক্ত ১১ জন। তারপরে আরো কিছু কবি সাহিত্যিক পড়বেন। এর বাদে আরো কয়েকটা টপিক বলি, যে টপিকগুলো আপনারা যে প্রাইমারির ক্লাস করতেছেন বা প্রাইমারি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন, শুধু যে প্রাইমারিতে পরীক্ষা দিবেন তা না, আপনারা অনেকে বিসিএস দিবেন, এখন প্রায় সবাই বিসিএস দিবেন, ব্যাংকে পরীক্ষা দিতে পারেন, অন্যান্য আরো অনেক গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আরো কিছু টপিক পড়তে হবে, সেই টপিকগুলো একটু লিখেন, যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন হয়ই। যেমন একটা টপিক লিখেন উপাধি ও ছদ্মনাম। উপাধি ও ছদ্মনাম সব পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। তারপর লিখবেন সম্পাদিত পত্রিকা। সম্পাদিত পত্রিকা। উপাধি ও ছদ্মনাম সম্পাদিত পত্রিকা। সম্পাদিত পত্রিকা। তারপর লিখবেন কিছু চরিত্র পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বারবার দেখবেন বিভিন্ন পরীক্ষার চরিত্র আসে, চরিত্রগুলো একটু লিখে নেন। চরিত্র, উপাধি ছদ্মনাম সম্পাদিত পত্রিকা, চরিত্র। ৪ নম্বর উদ্ধৃতি ও পংক্তি। উদ্ধৃতি ও পংক্তি বিভিন্ন পরীক্ষার জন্য আপনারা উদ্ধৃতি ও পংক্তি পড়তে পারেন, এগুলো পরীক্ষায় আসে।
আপনাদের প্রত্যেকটা গাইডের মধ্যে উদ্ধৃতি পংক্তি থাকে। আপনারা কি করবেন, বিগত সালে যে উদ্ধৃতি পংক্তিগুলো এসেছে সেগুলো কি করবেন, আগে পড়ে নেবেন। এগুলো পড়ার পরে পারলে আরো কিছু কিছু অ্যাড করবেন। এই টপিকটা কিন্তু আসলে পড়া একটু বিরক্তিকর বটে। শুধু এই টপিক না, পুরো বাংলা সাহিত্যের, মানে অনেকে মনে করে কি বাংলা সাহিত্য পড়ছে, আসলে কিন্তু সাহিত্য না। আপনাদের তো সাহিত্য নয়, আপনাদের পড়তে ইতিহাস। ইতিহাস এমনিতেই বিরক্তিকর, তার উপর পড়ছেন সাহিত্যের ইতিহাস, আরো বিরক্তিকর। মানে যে কয়েকটা টপিক আছে, মানে পড়ার জন্য আপনার যে কয়েকটা সাবজেক্ট, সবচেয়ে বিরক্তিকর সাবজেক্ট কিন্তু এটা, বাংলা সাহিত্যের ইতিহাস। ওকে, তাহলে উপাধি ছদ্মনাম থেকে দেখবেন বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়ই। সম্পাদিত পত্রিকা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, চরিত্র থেকে প্রশ্ন আসে, উদ্ধৃত পংক্তি থেকে প্রশ্ন আসে। চরিত্র বলতে উপন্যাস নাটক, জি স্যার, উপন্যাস নাটকের চরিত্র। অনেক সময় কিছু কাহিনী কাব্য থাকে, সেই কাহিনী কাব্যের চরিত্র, মহাকাব্যের চরিত্র থাকে। তারপর আমরা মঙ্গল কাব্যগুলোতে চরিত্র দেখেছি, বিভিন্ন কাব্য চরিত্র থাকে। ওকে ওকে, তারপর কয়েকটা প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ, যে প্রতিষ্ঠানগুলো থেকে প্রশ্ন হয়। আমি কিন্তু ওভারঅল শুধু প্রাইমারির কথা বলছি না, আমি ওভারঅল বিভিন্ন পরীক্ষায় গিয়ে, মানে যাদেরকে আপনারা না পড়ে গেলে আপনার প্রিপারেশন সম্পূর্ণ হবে না, এরকম কিছু জায়গায় আমি মানে জায়গার কথা আমি বলে দিচ্ছি আর কি, নির্দেশ করে দিচ্ছি। কিছু প্রতিষ্ঠান থেকে প্রশ্ন লিখে রাখেন। প্রতিষ্ঠান অনেক আছে, বাংলা গদ্যের বিকাশে বা বাংলা সাহিত্যের বিকাশে কিছু প্রতিষ্ঠান অবদান রেখেছে, বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনায় কিছু প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে। এরকম অনেকগুলো প্রতিষ্ঠান ও সংগঠন আছে, সেগুলোর মধ্যে থেকে 5-6টা খুব গুরুত্বপূর্ণ, যেগুলোকে আপনি অবশ্যই পড়বেন, সেগুলো একটু লিখবেন। 1 নম্বরে লিখবেন শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন। 2 নম্বর লিখবেন ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ। 3 নম্বর লিখবেন হিন্দু কলেজ এবং ইয়ং বেঙ্গল গোষ্ঠী। হিন্দু কলেজ এবং ইয়ং বেঙ্গল গোষ্ঠী। এই শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, ইয়ং বেঙ্গল গোষ্ঠী খুব গুরুত্বপূর্ণ। তারপর লিখবেন 4 নম্বর হবে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এবং শিক্ষা গোষ্ঠী। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এবং শিক্ষা গোষ্ঠী। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের যে মুখপত্র, সেটির নাম ছিল, আপনারা জানেন হয়তো, শিক্ষা পত্রিকা। এই শিক্ষা পত্রিকাকে কেন্দ্র করে যারা আবির্ভূত হয়েছেন বা শিক্ষা পত্রিকায় যারা নিয়মিত লেখালেখি করতেন, তাদেরকে বলা হতো শিক্ষা গোষ্ঠীর লেখক। তো শিক্ষা গোষ্ঠী থেকে প্রশ্ন আসে। এরপর লিখবেন কল্লোল গোষ্ঠী। প্রতিষ্ঠান লেখাচ্ছে, এটা সংগঠন আর কি, একটা মূলত কল্লোল গোষ্ঠী পত্রিকা। তারপর লিখবেন বাংলা একাডেমি, অবশ্যই পড়তে হবে বাংলা একাডেমি। বাংলা একাডেমি বাংলাদেশ বিষয়াবলী এবং বাংলা সাহিত্যের ইতিহাস, দুই জায়গার মধ্যে কিন্তু বাংলা একাডেমি লাগবে। তো বাংলা একাডেমি অবশ্য পাঠ্য আমাদের জন্য। ঠিক আছে, তাহলে আমরা আধুনিক যুগের যখনই পড়াশোনা শুরু করব, আমি যে টপিকগুলো আগে দিলাম এখন আপনাদেরকে, 11 জন কবি সাহিত্যিক, এবং এই টপিকগুলো আপনারা কি করবেন, যেই পরীক্ষার প্রিপারেশন আপনি নেন না কেন, যারা নতুন আছেন, অবশ্যই বারবার পড়ে পড়ে এই বিষয়গুলোকে আয়ত্ত নিয়ে আসবেন। বিসিএস এর জন্য যদি প্রাচীন যুগ, মধ্যযুগ, এই 11 জন কবি সাহিত্যিক আর যেই টপিকগুলো দিলাম, সেখান থেকে দেখবেন আপনারা 10 থেকে 12-13টা প্রশ্ন আসে প্রতি বিসিএস, এরকমটা হয়ে থাকে। আপনি পড়লেও আসবে, না পড়লেও আসবে, এখান থেকে 10 থেকে 12টা প্রশ্ন ইজিলি আসে। হ্যাঁ, সেটি সোসাইটি পড়তে পারেন স্যার, পড়তে পারলে সবই পড়বেন। আমি খুব গুরুত্বপূর্ণ যেটা দিয়েছি, এসএটি সোসাইটি থেকে তুলনামূলক কম প্রশ্ন হয়, কিন্তু বাকিদের থেকে যাদের দিয়েছি
অনেক বেশি প্রশ্ন যে প্রতিষ্ঠানগুলো। ওকে, তো প্রাইমারি কোর্স প্ল্যানে যে ক্লাসটা দিয়েছে আধুনিক যুগে এটা আসলে কোনো ক্লাস না, এটা বলছে সাজেশন ক্লাস। সাজেশন তো আর হয় না, কি কি পড়তে হবে সেই নির্দেশনাটা দেওয়ার জন্যই এখানে কথা বলা আর কি। তাহলে এই 11 জন কবি সাহিত্যিক, এই প্রতিষ্ঠানগুলো, তারপরে উপাধি, ছদ্মনাম, সম্পাদিত পত্রিকা, এগুলো যদি পড়েন, সাথে আরেকটা টপিক লিখে রাখতে পারেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য, এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন হবে, যে কোনো পরীক্ষায় হবে। ওকে, আপনারা কি এর বাইরেও আরো কিছু কবি সাহিত্যিক চান? মানে এইগুলো তো পড়বেন আগে। প্রাথমিক অবস্থায় আধুনিক যুগের শুরুতে আমরা 11 জন পড়বো। আমরা পড়বো বলতে ক্লাসের কথা বলছি না, আপনি নিজে পড়বেন 11 জন কবি সাহিত্যিক, তারপরে যেই টপিক গুলা দিলাম সেই টপিক গুলা পড়বেন। এরপর আরো কিছু কবি সাহিত্যিক পড়তে হবে। আপনারা যদি চান আমি ওই লিস্টটা দিয়ে দিতে পারি। এক মাসের প্রিপারেশন নিয়ে তো স্যার কারো চাকরি হয় না। চাকরি যাদের হবে ওরা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে কিংবা পড়াশোনার মধ্যে আছে। আপনি যদি মনে করেন আগে পড়েননি, এক মাসে পরে কি হয়ে যাবে, চাকরি পেয়ে যাবেন, এক্সেপশনাল হলে আলাদা কথা, কিন্তু এক মাসের প্রিপারেশন তো চাকরি হয় না। চাকরি হওয়ার জন্য একটা কি করতে হবে, পরিকল্পনা মাফিক কিছুটা সময় ব্যয় করতে হবে। আচ্ছা, আপনারা যারা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নেবেন বা বিসিএস এর প্রিপারেশন নেবেন, আমি একটা লিস্ট দিচ্ছি আপনাদেরকে। সেই লিস্টটা একটু যে যতটুকু পারেন পড়বেন। তালিকাটা একটু বড় হবে, কারণ অনেক কবি সাহিত্যিক থেকে অলরেডি পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতে আসবে। তাহলে লিস্টে একটু লিখে রাখতে পারেন। 11 জন তো লিখলেন, তারপর লিখেন পঞ্চপাণ্ডব, বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবদের নাম জানেন কিনা আমি একটু লিখে দিচ্ছি, যারা জানেন না একটু লিখবেন। 1 নম্বর লিখবেন আপনাদের নতুন প্রাইমারি কিভাবে প্রিপারেশন নেবেন, এটা স্যার অনেকবার বলেছি আমি। হ্যাঁ, আপনি একটু লাইভে শুনে নেবেন, প্রথম থেকে শুনে নেবেন। জবস কালকে এটা নিয়ে আলোচনা করেছি প্রথমে ক্লাসের শুরুতে, কালকে ক্লাসটা একটু দেখে নেবেন। আচ্ছা, পঞ্চপাণ্ডবদের নাম একটু লিখবেন। লিখেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। 2 নম্বর লিখবেন সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত। 3 অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী। 4 বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু। 5 বিষ্ণু দে। বিষ্ণু দে। তাদেরকে অবশ্যই আপনারা পড়বেন, বিষ্ণু দে। ওকে, এরপরে লিখেন, এরপর আমাদের বাংলাদেশের কবি সাহিত্যিকদের আমি একটু লেখাচ্ছি কয়েকজন। লিখেন সৈয়দ ওয়ালিউল্লাহ, নাম শুনেছেন? আপনাদের তো পাঠ্য ছিল সৈয়দ ওয়ালিউল্লাহ, এসএসসি এবং
এইচএসসি 2 জায়গায় সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা পেয়েছেন আপনারা। মুনির চৌধুরী, সৈয়দ ওয়ালিউল্লাহ, মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, আল মাহমুদ, ইসমাইল হোসেন সিরাজি, আল মাহমুদ, ইসমাইল হোসেন সিরাজি, নজিবুর রহমান, নুরুল মোমেন, ইসমাইল হোসেন সিরাজি, আল মাহমুদ, নজিবুর রহমান, নুরুল মোমেন, ফররুক আহমদ। এখনকার প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ 5 জন সাহিত্যিক। ওরা খুব বেশি লিখেননি কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নজিবুর রহমানের আনোয়ারা একটা উপন্যাস আছে, আপনারা জানেন। আনোয়ারা উপন্যাস থেকে বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে। আনোয়ারা বেশ কিছু পরীক্ষায় আসার প্রশ্ন আনোয়ারা। তারপর আনোয়ারা উপন্যাসের চরিত্র আনোয়ারা, এটাও এসেছে পরীক্ষায়। ওকে, নজিবুর রহমান। এরপর লেখেন আবুল ফজল। ওকে, লিস্ট দিতে গেলে লিস্ট অনেক বড় হয়ে যাবে। তারপর আমি দিচ্ছি, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পড়বেন, মানে সময় অনুযায়ী পড়বেন আর কি। শামসুর রহমান পড়তে হবে। শামসুর রহমান, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, আবুল ফজল, আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ মুস্তফা আলী, আবুল ফজল, আলাউদ্দিন আল আজাদ, সেলিনা হোসেন দরকার নেই মুহূর্তে, আহসান হাবিব, আখতারুজ্জামান ইলিয়াসকে বলেছিলাম, না বললে আখতারুজ্জামান ইলিয়াস লিখবেন, শওকত ওসমান লিখবেন। আখতারুজ্জামান ইলিয়াস, শওকত ওসমান। কতজন হয়েছে একটু বলেন তো লিস্ট? পঞ্চপাণ্ডবের পরে কতজন? হ্যাঁ, হাসান হাফিজুর রহমান পড়তে পারেন। হাসান হাফিজুর রহমান গুরুত্বপূর্ণ। বাইশ জন হয়েছে, অনেক কিন্তু স্যার। তাহলে 11 জন যোগ 5 জন, এখানে কিন্তু 16 জন, পরে 22 জন, 38। তো বিসিএস এর জন্য মোটামুটি এগুলো, বা অন্যান্য পরীক্ষার জন্য, ব্যাংক পরীক্ষার জন্য মোটামুটি ওদেরকে কিন্তু পড়ে যেতে হবে আপনাদেরকে। তো তাদের সবার যে আবার মানে অনেক তথ্য তা না কিন্তু। বুঝতে পেরেছো? তো সবার যে মানে সবই পড়তে হবে তা না, বা সাহিত্যকর্ম অনেক বেশিও না। তো যাই হোক, 21 জন হোক, 37 জনের মতো আছে। তো প্রায় 35 জন কবি সাহিত্যিক আমাদেরকে কি করতে হবে? পড়ে যেতে হবে। অনেকে তো আরো অনেক বেশি পড়ে।
এগুলো পড়েই যেতে মানে যে যাদের নাম বলেছে আপনি কাউকেই দেখেন বাদ দিতে পারবেন না বিসিএস এর প্রিপারেশন নিতে গেলে কিংবা কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে। ঠিক আছে? তাহলে এখন এবার আসি, যেহেতু আমি প্রাইমারি ক্লাস নিচ্ছি এই মুহূর্তে, প্রাইমারি নিয়ে কথা বলছি। তো প্রাইমারির ছেলেমেয়েরা কি করবেন? আপনারা ওদেরকে পড়বেন জাস্ট বিগত সালে আসা প্রশ্নগুলোকে কি করবে? বিগত সালে আসা প্রশ্নগুলোকে প্রাধান্য দিয়ে পড়ে যাবেন। জব সলিউশন। কথা বুঝেছেন? যেহেতু প্রাইমারি পরীক্ষার সামনে, যে আমার অল্প সময়, আমার সময় নেই পড়ার। মূলত প্রাইমারি চাকরিও তারাই পায় যারা বিসিএস এর প্রিপারেশন নেয় বা ব্যাপকভাবে কি করে জব প্রিপারেশন নেয়। মানে শুধু একটা পরীক্ষাকে কেন্দ্র করে আসলে জব প্রিপারেশন হয় না। ঠিক আছে? জব প্রিপারেশন নেওয়ার জন্য কি করতে হবে? সামগ্রিকভাবে প্রিপারেশন নিতে হবে। যে এই পরীক্ষায় এই সাবজেক্ট থেকে কম নাম্বার, এই সাবজেক্টের জন্য আমি কিভাবে মানে কি করব? কম পড়বো। কম পড়ার সুযোগ নাই। নাম্বার কম হতে পারে, সিলেবাস সেম। তো আপনি কিভাবে কম পড়বেন? সেই জন্য আপনাকে কি করতে হবে? বিস্তারিত প্রিপারেশন নিতে হবে। মূলত আপনি যদি বাংলাদেশে সরকারি চাকরি পেতে চান তাহলে বিসিএস এর প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? এখন যখন আপনি বিসিএস এর প্রিপারেশন নেবেন, যখন আপনি নিবন্ধনে যাবেন, ওই যে একজন নিবন্ধনের কথা বলছে, তো নিবন্ধনে যখন যাবেন, নিবন্ধনের সিলেবাসে কি আছে সেই বিষয়টাকে আপনি ফোকাস করে পড়ে যান। কথা বুঝতে পেরেছেন? তারপর আপনি হয়তো ব্যাংকে যাবেন। ব্যাংকের ক্ষেত্রে মোটামুটি এখন, আগে একসময় ব্যাংকে দেখতেন ব্যাকরণ থেকে প্রশ্ন বেশি আসতো, সাহিত্য থেকে কয়েকটা আসতো। এখন কিন্তু প্রায় সমান সংখ্যক প্রশ্ন সাহিত্য থেকে আসা শুরু করেছে। তার মানে ব্যাংকের প্রিপারেশন পরীক্ষা দিতে গেলে আপনাকে বিসিএস এর প্রিপারেশন নিয়ে যেতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলোতে গেলেও কোথা থেকে প্রশ্ন আসে বলা কঠিন। তার মানে প্রিপারেশন পুরোপুরি নিতে হচ্ছে। সেলমান দিন জরুরি, হ্যাঁ স্যার জরুরি। এরকম সাহিত্যিক আরো 50 জন আছে স্যার কমপক্ষে। আমি যাদেরকে দিয়েছি তাদেরকে আগে ধীরে ধীরে পড়েন না। এগুলো পড়ার পরে দেখবেন যে আপনি পারলে আরো অ্যাড করেন, যত পারেন অ্যাড করবেন। আমি ক্লাসের শেষে প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে আমি এতটুকু দিলাম, এরপরে তোমরা যত পারো অ্যাড করো। তো এখন আপনাদেরকে বলছি যে এগুলো আগে ধাপে ধাপে পড়েন, শেষ করেন। আপনার কাছে মনে হতে পারে 37 জন 38 জন অনেক কাছে কম মনে হতে পারে যে মাত্র এই 38 জন। অনেক তথ্য ভাই এখানে। পড়ার পরে বুঝবেন অনেক তথ্য মুখস্থ হয়ে যাবে, কিছুক্ষণ পরে দেখবেন যে আর নাই। বারবার রিডিং পড়ে পড়ে আয়ত্তে নিয়ে আসতে হবে। ওকে? এবার বলেন, আপনাদের আর কারো কোথাও কোনো প্রশ্ন আছে? কেন প্রশ্ন থাকলে বলেন। স্যার আমি স্যার জানি না কবে হবে পরীক্ষা। নিবন্ধন এবছর হবে কিনা সেটা আমি জানি না স্যার। আমি লিখিত পরীক্ষার প্রশ্ন আজকে স্যার সারাদিন ক্লাসে আছি, তো আজকে আমি লিখিত পরীক্ষার প্রশ্ন দেখতে পারিনি স্যার, আজকেরটা। এখন সকাল থেকে এখানে ক্লাসে আছি এই আবদ্ধ রুমে। হ্যাঁ স্যার, মনে রাখা তো কঠিন হবেই স্যার। তাহলে আজকে কি আমরা কিছু পড়বো? এটা স্যার এই যে লেখা থাকে, যখন কোন পরীক্ষায় যদি না দেয় সেক্ষেত্রে লিখে থাকবে।
একটা বিষয় যখন বারবার পড়বেন স্যার আপনারও মনে থাকবে, বারবার পড়তে পড়তে। প্রতিষ্ঠানগুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, তো একটু শুনেন, আমাদের বাংলা গদ্যের বিকাশে যে প্রতিষ্ঠান দুইটা খুব ভূমিকা রেখেছিল, একটা হলো শ্রীরামপুর মিশন আর একটা হলো ফোর্ট উইলিয়াম কলেজ। আমি একটু বলছি, আপনার শুনলেই হবে, প্রয়োজনে পরবর্তীতে লাইভটা আবার রিপিট শুনে নেবেন। ওকে, আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা, একজন বলছে প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করতে, আমি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করি। তো আমাদের গদ্যের বিকাশে বা বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনায় দুটি প্রতিষ্ঠানের ভূমিকা অনেক বেশি। একটা হলো ফোর্ট উইলিয়াম কলেজ আর একটা হলো শ্রীরামপুর মিশন। ওকে, শ্রীরামপুর মিশন এটা প্রতিষ্ঠিত হয়েছে 10 জানুয়ারি 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা, শ্রীরামপুর মিশনের যিনি প্রতিষ্ঠাতা, দুইজন প্রতিষ্ঠাতা পাবেন, একজন হলো জন টমাস আর একজন হলো উইলিয়াম কেরি। জন টমাস এবং উইলিয়াম কেরি। শ্রীরামপুর মিশনটা দুইটা কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি হলো বাংলা ছাপাখানার যে প্রসার, সেটা কিন্তু ঘটেছে শ্রীরামপুর মিশন থেকে, এবং বাংলা ভাষার প্রথম দুটি পত্রিকা শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়। শ্রীরামপুর মিশনে বাংলা ছাপাখানা স্থাপিত হয়েছে 1800 খ্রিস্টাব্দে, অর্থাৎ যে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়, একই সালে শ্রীরামপুর মিশনের ছাপাখানা, ওকে, একই সালে কি হয়েছে, শ্রীরামপুর মিশনের ছাপাখানা স্থাপিত হয় এবং ছাপাখানার তত্ত্বাবধায়কের দায়িত্বে যিনি ছিলেন তার নাম ছিল উইলিয়াম ওয়ার্ড। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, ছাপাখানার তত্ত্বাবধায়কের নাম ছিল উইলিয়াম ওয়ার্ড এবং ছাপাখানা স্থাপিত হয়েছে 1800 খ্রিস্টাব্দে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই ছাপাখানা থেকে প্রকাশিত প্রথম যেই বই, সেটির নাম হলো মঙ্গল সমাচার। খুবই গুরুত্বপূর্ণ একটি বই মঙ্গল সমাচার। কেন গুরুত্বপূর্ণ বলছি, 1800, তাহলে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম বইয়ের নাম হলো মঙ্গল সমাচার। এটার প্রকাশ কাল হলো 1800। এই মঙ্গল সমাচার হলো বাইবেলের বাংলা অনুবাদ। তাহলে মঙ্গল সমাচার কি, বাইবেলের বাংলা অনুবাদ। ওকে, তাহলে এই মঙ্গল সমাচার কেন গুরুত্বপূর্ণ, আপনারা কি জানেন মঙ্গল সমাচার কেন গুরুত্বপূর্ণ? একটু লিখুন তো কেউ জানলে। মঙ্গল সমাচার নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেন, কেন গুরুত্বপূর্ণ মঙ্গল সমাচার, কেউ জানেন কিনা? অনেকে ক্লাস করেছেন, আপনাদের ক্লাসে লিখিয়েছি আমি, দেখেন। ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক গুলো, ব্যাকরণের সিলেবাস থেকে নির্দিষ্ট করে দেয়া আছে কি কি আছে। আচ্ছা আমি বলছি, মঙ্গল সমাচার হলো বাংলা ভাষায় মুদ্রিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। তাহলে দেখেন, এই শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে প্রকাশিত যে গ্রন্থ মঙ্গল সমাচার, এর আগে বাংলা ভাষায় কোনো গ্রন্থ পূর্ণাঙ্গভাবে মুদ্রিত হয়নি। তাহলে এই তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম যে গ্রন্থ, সেটির নাম হলো মঙ্গল সমাচার। এর আগে ব্যাকরণ, যেমন ন্যাথানিয়েল ব্রাশি হ্যালহেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজিতে লেখা বাংলা ব্যাকরণ, সেখানে বাংলা কিছু শব্দের প্রয়োগ ছিল, বুঝতে পেরেছেন? কিন্তু শুধু বাংলায় লেখা বই এর আগে প্রকাশিত হয়নি। তাহলে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম যে বই, সেটির নাম হলো মঙ্গল সমাচার এবং সালটা হলো 1800, এবং এটি হলো বাইবেলের বাংলা অনুবাদ। কথা ক্লিয়ার? এবং
বাংলা ভাষার প্রথম দুটি পত্রিকা প্রকাশিত হয়েছে কিন্তু শ্রীরামপুর মিশন থেকে। বাংলা ভাষার প্রথম দুটো পত্রিকা, একটি হলো দিগদর্শন 1818 খ্রিস্টাব্দে, যেটি মাসিক পত্রিকা ছিল। তার মাস দুয়েকের মধ্যেই সমাচার দর্পণ নামক আরেকটি পত্রিকা প্রকাশিত হয়, যেটি সাপ্তাহিক পত্রিকা ছিল। তাহলে বাংলা ভাষার প্রথম পত্রিকা আমরা পেয়ে গেলাম দিগদর্শন, যেটি মাসিক পত্রিকা। তারপরে প্রথম সাপ্তাহিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করবে সমাচার দর্পণ, সেটাও 1818 খ্রিস্টাব্দে। এবং এই পত্রিকা দুটির সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। খুবই গুরুত্বপূর্ণ, দিগদর্শন এবং সমাচার দর্পণ এই দুটি পত্রিকার সম্পাদককে জন ক্লার্ক মার্শম্যান। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই দুইটা দিক থেকে হলো মিশনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, নাকি? এরপর আপনারা জানেন রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হলো কৃত্তিবাস ওঝা, যিনি পঞ্চদশ শতকের কবি। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস, সপ্তদশ শতকের কবি। এই যে রামায়ণ এবং মহাভারত, কৃত্তিবাসের রামায়ণ, কাশিরামের মহাভারত, এটাও কিন্তু 1802 খ্রিস্টাব্দে ছাপা কাজ শুরু হয়, মানে মুদ্রণ কাজ শুরু হয় শ্রীরামপুর মিশন থেকে। একটা প্রশ্ন আসছে, 1802 1803 খ্রিস্টাব্দে কৃত্তিবাসের রামায়ণ এবং কাশিরাম দাসের মহাভারত কোথা থেকে মুদ্রিত হয়? শ্রীরামপুর মিশন থেকে। ওই যে একটু আগে বললাম যে ছাপাখানার প্রসার বলতে যেটা বুঝি সেটা হলো শ্রীরামপুর মিশন ছাপাখানা। আশা করি মিশন সম্পর্কে কিছুটা হলো আপনারা ধারণা পেয়েছেন, যারা একদমই নতুন, যারা পড়েননি। বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, এবার তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে একটু আলোচনা করি। ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 1800 খ্রিস্টাব্দের 4 মে। এই প্রতিষ্ঠা কালটা খুব গুরুত্বপূর্ণ, 4 মে 1800 খ্রিস্টাব্দ এবং 24 নভেম্বর প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। তাহলে আমরা জানলাম ফোর্ট উইলিয়াম কলেজ, যেটি বাংলা গদ্যের বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, সেই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 4 মে 1800 খ্রিস্টাব্দে এবং কার্যক্রম শুরু করেছে 24 নভেম্বর 1800 খ্রিস্টাব্দে। এবং ফোর্ট উইলিয়াম কলেজের যিনি প্রতিষ্ঠাতা, এই ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে একটু লিখেন তো। ক্লাসে জিজ্ঞাসা করলে না অনেকে এটা ভুল করে। আপনারা কে কে জানেন একটু লিখেন তো প্রতিষ্ঠাতার নাম, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা। ওকে, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হলো লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। ক্লাসে যখন জিজ্ঞাসা করি অনেকে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ওই যে উইলিয়াম কেরি নামটা পরিচিত, অনেকে উইলিয়াম কেরি বলে থাকে। তাহলে এখানে আপনাদের একটু সচেতন হতে হবে, প্রতিষ্ঠাতার নাম হলো লর্ড ওয়েলেসলি। কারণ সে লর্ড ওয়েলেসলি পড়ি কিন্তু আনসার সব উইলিয়াম কেরি চলে আসতে পারে, সচেতন থাকতে হবে এখানে। এই যে উইলিয়াম কেরি অলরেডি চলে আসছে কমেন্টস দেখেন। ওই প্রতিষ্ঠাতার নাম হলো লর্ড ওয়েলেসলি। ওকে, যাই হোক, 1801 খ্রিস্টাব্দে
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ স্থাপিত হবে, তাহলে 1801 খ্রিস্টাব্দটা খুব গুরুত্বপূর্ণ। 1801 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? কারণ এখানে বাংলা বিভাগ স্থাপিত হয়েছিল 1801 খ্রিস্টাব্দে। এবং এই সময় বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব যিনি পালন করেছিলেন তিনি হলেন উইলিয়াম কেরি। তিনি একই সঙ্গে কলেজের অধ্যক্ষও ছিলেন। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ এবং বাংলা বিভাগের প্রধান ছিলেন কে? উইলিয়াম কেরি। ওকে, এরপর না স্যার, প্রতিষ্ঠাকাল 1801 হবে না। 1801 যদি আপনি কোথাও পড়ে থাকেন আপনার হয়তো মনের ভুল। সেটা হলো বাংলা বিভাগ স্থাপিত হয় 1801 খ্রিস্টাব্দে। আচ্ছা, যাই হোক, এরপরে কি করবেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়ে যাবে। ফোর্ট উইলিয়াম কলেজে কেন প্রতিষ্ঠিত হয়েছে? ইংরেজ সিভিলিয়ানদের বাংলা শেখানোর জন্য আর কি। মূলত যারাই আমাদের দেশে এসেছিলেন ইংরেজ সিভিলিয়ানরা, অধিকাংশের বয়সই ছিল অল্প, 18 বছরের নিচে অধিকাংশ। তো নিজ দেশে তাদের শিক্ষা সমাপ্ত হয়নি। তো একটা ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, তো তাদেরকে বাংলা শেখাতে হবে। বাংলা শেখানোর জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ফোর্ট মানে দুর্গ। একটা দুর্গ ছিল, দুর্গের নাম ছিল ফোর্ট উইলিয়াম। দুর্গের ভিতর কলেজটি প্রতিষ্ঠিত, সেই জন্য কলেজের নাম হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ। এবং 1801 থেকে 1815 এটাকে বলা হয় ফোর্ট উইলিয়াম পর্ব। এই পর্বে আমরা 8 জন পণ্ডিতের 13টি গদ্য গ্রন্থ পাই। দেখো, 650 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা বাংলা সাহিত্যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ মানে 1150 বছর পার করেছি। 1150 বছরের ইতিহাসে কোনো গদ্য গ্রন্থ নাই। অথচ এই 15 বছরের মধ্যে আমরা 13টা গদ্য গ্রন্থ পেয়ে যাই। এবং এই 13টা গদ্য গ্রন্থ 8 জনের বিভিন্ন পরীক্ষায় প্রায় প্রত্যেকটা বই কিন্তু কয়েকবার করে প্রশ্ন এসেছে। তার মানে এই বই 13টা বইয়ের নাম এবং লেখকের নাম অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রথম যে ব্যক্তিটির নাম বলবো ওনার নাম হলো রামরাম বসু। রামরাম বসু। রামরাম বসু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কেন জানেন? তিনি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গদ্য গ্রন্থ রচয়িতা। তাহলে দেখেন, এর আগে বাংলা সাহিত্যে কোনো ব্যক্তি মৌলিক গদ্য গ্রন্থ রচনা করেননি। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গদ্য গ্রন্থ রচয়িতা হলো রামরাম বসু। এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। এবং তিনি উইলিয়াম কেরিকে বাংলা শিখিয়েছেন, সেজন্য তাকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। তাহলে পরীক্ষায় আসতে পারে কেরি সাহেবের মুন্সি কে? রামরাম বসু। বুঝতে পেরেছেন? রামরাম বসু কেরি সাহেবের মুন্সি এবং তিনি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গদ্য গ্রন্থ রচয়িতা। ওকে, উনি 2টি গ্রন্থ রচনা করেছেন, অর্থাৎ রামরাম বসু 2টি গ্রন্থ রচনা করেছেন। তার যে প্রথম গ্রন্থটা সেটা বাংলা সাহিত্যের ইতিহাসের একটা প্রথম গ্রন্থ। তার প্রথম গ্রন্থটার নাম হলো রাজা চরিত্র 1801। তার প্রথম গ্রন্থের নাম হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801। এটা কেন গুরুত্বপূর্ণ জানেন? সাথে লিখবেন এটা অবশ্যই মাথায় রাখবেন, এটি বাংলা ভাষায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ।
তাহলে এর আগে বাংলা ভাষায় কোনো মৌলিক বই মুদ্রিত হয়নি। তাহলে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম কি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। তাহলে বলেন, আমি একটা প্রশ্ন করি, উত্তর লিখেন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? একটু লিখেন, কমেন্টস করেন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম। আমি তো পড়েছি এটা। আমি প্রথম যে 4টা কমেন্টস দেখতে পাচ্ছি, 1 2 3 4 5, প্রত্যেকেই ভুল আনসার করেছেন স্যাররা। আমি জানতাম আপনারা এই জায়গাটাই সচেতন হবেন না, সচেতন করার জন্য এই প্রশ্নটা করেছি। একটু আগে বলেছি বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম মঙ্গল সমাচার। আরেকজন বলতেছে কথোপকথন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম হলো মঙ্গল সমাচার। একটু খেয়াল রাখেন, আমি কিন্তু একটু আগে মঙ্গল সমাচারে লিখেছিলাম বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কি নাম? মঙ্গল সমাচার। একটু বুঝে নেবেন, এই মঙ্গল সমাচারটা ছিল 1800। স্যার শুধু পড়লে হবে না স্যার, সচেতন হয়ে পড়তে হবে। সচেতনতা অনেক জরুরি। যারা নতুন, প্রথম অবস্থায় কোনো ঝামেলা হবে, যখন আপনি অনেক কিছু পড়ে ফেলবেন তখন সচেতন না হলে পরীক্ষা দেখবেন একটা এসেছে আনসার করে আসছেন আরেকটা। মঙ্গল সমাচার প্রকাশিত হয়েছে 1800 খ্রিস্টাব্দে, আর রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম কোনটা? মঙ্গল সমাচার। বুঝতে পেরেছেন? তাহলে মঙ্গল সমাচার কি ছিল? একটু আগে বলেছিলাম বাইবেলের বাংলা অনুবাদ। তার মানে এটা অনুবাদ গ্রন্থ ছিল, আর এটা অনুবাদ না, এটা হলো মৌলিক। যেটা অনুবাদ না অর্থাৎ নিজস্ব সৃষ্টি, সেটা কি বলা হয় কি মৌলিক। তাহলে সিম্পল মাথায় রাখবেন, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ মঙ্গল সমাচার। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র। বুঝেছেন কিনা একটু ক্লিয়ার হয়ে আমাকে একটু বলেন। যারা কমেন্টস করেছেন শুধু একজন মঙ্গল সমাচার লিখেছেন, বাকি সবাই কিন্তু রাজা প্রতাপাদিত্য চরিত্র। আমি জানি আপনারা এটা বলবেন, এই জন্য আমি প্রশ্নটা করলাম। প্রশ্নটা করার উদ্দেশ্য হলো আপনাকে সচেতন করে দেওয়া যে এখানে একটু ঝামেলা হতে পারে। পরীক্ষার হলে গিয়ে যখন যেটা মাথায় আসবে সেটা দিয়ে আসতে পারেন। শুধু পড়াটাই তো হবে না স্যার, সচেতনতা অনেক জরুরি। ওকে, তাহলে একটা তথ্য অন্তত শিখলাম আজকে ক্লাস থেকে, নাকি কিছু পড়ি আর না পড়ি। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ মঙ্গল সমাচার, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র। ঠিক আছে? এবং রামরাম বসু আরেকটা বই আছে, সেটার নাম হলো লিপিমালা। উনি আরেকটা বই লিখেছেন, সেটার নাম হলো লিপিমালা। লিপিমালা 1802। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমি তো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য ব্যাপারটা প্রশ্নটা করলাম। ওকে, রামরাম বসু শেষ। এরপরে আমরা যে পণ্ডিতকে পাবো তিনি হলেন ফোর্ট উইলিয়াম কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন, উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি 2টি গ্রন্থ রচনা করেছেন। উইলিয়াম ক্যারি 2টি গ্রন্থ রচনা করেছেন, একটি হলো কথোপকথন আর একটি হলো ইতিহাসমালা। তাহলে
উইলিয়াম ক্যারির দুইটি গ্রন্থ আপনাদের যাদের কাছে খাতা কলম আছে লিখে রাখতে পারেন, কথোপকথন এবং ইতিহাস মালা। বারবার পরীক্ষায় আসার প্রশ্ন কথোপকথন 1801। এটা সালটা গুরুত্বপূর্ণ, সব সাল মুখস্থ করার দরকার নেই, কিন্তু কিছু কিছু সাল পড়তে হবে। এর মধ্যে কথোপকথন একটা, কথোপকথন 1801। ওকে। এবং এই কলেজের যিনি শ্রেষ্ঠ পণ্ডিত তিনি হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার হলো ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত। ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিতের নাম কি? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এই 1801 থেকে 1815 মধ্যে আমরা তার 4টা বই পাই। এই তার ফোর্ট উইলিয়াম পর্বের বইগুলোর নাম একটু লিখবেন। 1 নম্বর ছিল 32 সিংহাসন, 2 নম্বর ছিল হিতোপদেশ, 3 নম্বর রাজাবলী, 4 প্রবোধ চন্দ্রিকা, 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, প্রবোধ চন্দ্রিকা। তাহলে দেখেন আমরা 3 জনের কিন্তু 8টা বই পেয়ে গেলাম। 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, প্রবোধ চন্দ্রিকা। এখানে 4টা, আগে 2 জনে পেয়েছি 4টা। কটা হয়েছে? 8টা হয়েছে। ওকে। আর বাকি আছে কয়টা? 5 জনের 5টা বই বাকি আছে। এই 5 জন কারা? একজন হলো হরপ্রসাদ রায়। হরপ্রসাদ রায়, ওনার বইয়ের নাম হলো পুরুষ পরীক্ষা। তাহলে বলেন হরপ্রসাদ রায়ের বইয়ের নাম কি? পুরুষ পরীক্ষা। আপনারা যদি বৈষ্ণব পদাবলী পড়েন, বৈষ্ণব পদাবলী, সেখানে দেখবেন বিদ্যাপতির একটা গ্রন্থ আছে পুরুষ পরীক্ষা। ওকে। তাহলে হরপ্রসাদ রায়ের বইয়ের নাম পেয়ে গেলাম পুরুষ পরীক্ষা। তারপর চণ্ডীচরণ মুন্সির একটা বই পাবেন, চণ্ডীচরণ মুন্সি, ওনার বইয়ের নাম হলো তোতা ইতিহাস। চণ্ডীচরণ মুন্সির বইয়ের নাম তোতা ইতিহাস। আপনারা পাবেন রাজীব লোচন মুখোপাধ্যায়। রাজীব লোচন মুখোপাধ্যায়, ওনার বইয়ের নাম হলো মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম। আমি আবার বলছি, রাজীব লোচন মুখোপাধ্যায়ের বইয়ের নাম হলো মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম। আমি লিখে দিই বইটা। মহারাজ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম। আপনারা পাবেন তারিণী চরণ মিত্রের একটা বই পাবেন, ওরিয়েন্টাল ফেবলিস্ট। তারিণী চরণ মিত্রের বইয়ের নাম কি? ওরিয়েন্টাল ফেবলিস্ট। আরেকটা বই পাবেন গোলকনাথ শর্মা। গোলকনাথ শর্মা বইয়ের নাম হলো হিতুপদেশ। তাহলে গোলকনাথ শর্মা বইয়ের নাম কি? হিতুপদেশ। তাহলে হিতুপদেশ নামক 2টা বই আমরা পাবো ফোর্ট উইলিয়াম পর্বে। একটি হলো গোলকনাথ শর্মা, আর একটি হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 2টা বইয়ের নাম এক, কিন্তু আলাদা বই। একই নামে 2 জনের বই, হিতুপদেশ। এখন কি বুঝতে পেরেছেন ফোর্ট উইলিয়াম কলেজের বইগুলোর আপনার বিভিন্ন সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো যদি বিশ্লেষণ করেন দেখবেন এই বইগুলো কিন্তু বারবার আসে। সেগুলো আপনি যে পরীক্ষার প্রিপারেশন নেন না কেন, এই বইগুলো আপনাদেরকে পড়ে যেতে হবে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আরেকটা বই পাবেন আপনারা, যেটা ফোর্ট উইলিয়াম পর্বের বাইরে, সেটা হলো বেদান্ত চন্দ্রিকা। আপনারা রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন, ইতিহাসে পড়েছেন আপনারা যে রাজা রামমোহন রায় সতীদাহ রহিতকরণ আইন পাশ করান লর্ড উইলিয়াম বেন্ডিং এর শাসনামলে 1829 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তো
রাজা রামমোহন রায় রচিত বেদান্ত গ্রন্থ ছিল একটা বই, বেদের ব্যাখ্যা বেদান্ত গ্রন্থ, আরেকটা নাম ছিল বেদান্ত সার। বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার দুইটাই প্রকাশিত হয়েছে 1815 খ্রিস্টাব্দে। এটা কিন্তু কয়েকটা পরীক্ষা আসার প্রশ্ন। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, রাজা রামমোহন রায়। এর প্রতিক্রিয়ায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছেন বেদান্ত চন্দ্রিকা 1817 খ্রিস্টাব্দে। ইয়ানা করিম, আমি অলরেডি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে আসি আমরা ইয়ং বেঙ্গল গোষ্ঠী নিয়ে একটু কথা বলি। ইয়ং বেঙ্গল গোষ্ঠী, ইয়ং বেঙ্গল গোষ্ঠী থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। একটা প্রশ্ন এসেছে, ইয়ং বেঙ্গল কারা? ইয়ং বেঙ্গল কারা? ইয়ং বেঙ্গল হলো ইংরেজ ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। পরীক্ষার উত্তর এরকমই ছিল। ইয়ং বেঙ্গল, ইয়ং বেঙ্গল হলো ইংরেজ ভাবধারা পুষ্ট বাঙালি যুবক, অর্থাৎ হিন্দু কলেজের কিছু শিক্ষার্থী নব্য ইংরেজি শিক্ষিত হচ্ছিল, তাদেরকে অনুসরণ করার চেষ্টা করছিল এবং তারাই ইয়ং বেঙ্গল নামে পরিচিত। এবং ইয়ং বেঙ্গলদের যিনি গুরু ছিলেন তিনি ছিলেন ডিরোজিও, খুবই গুরুত্বপূর্ণ, হেনরি লুই ডিভিয়ান ডিরোজিও। সংক্ষিপ্ত নামটা আমি লিখলাম ডিরোজিও। এই ডিরোজিও সম্পর্ক পরীক্ষায় প্রশ্ন এসেছে। ডিরোজিও 1809 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1809 খ্রিস্টাব্দে। এবং 1826 খ্রিস্টাব্দে, মাত্র 17 বছর যখন তার বয়স কত? 17 বছর, তখন তিনি হিন্দু কলেজে শিক্ষক হিসেবে আসেন। তাহলে ডিরোজিও 1809 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আপনাদের অনেকের কম বয়স, অনেকেরও কম, আপনাদের অনেকের কি, যারা এখানে আছে সবার ছোট নাকি? 17 বছর বয়সে মাত্র হিন্দু কলেজের শিক্ষক হয়েছিলেন। এবং ডিরোজিওর কিছু ছাত্র আছে খুব বিখ্যাত, আপনারা জানেন, হয়তো জানেন না ওনারা ছাত্র, কিন্তু নামগুলো পরিচিত আপনাদের। যেমন আমাদের বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক পেরিচাঁদ মিত্র ডিরোজিওর ছাত্র, রামতনু লাহিড়ী, দুর্লভ চন্দ্র মল্লিক, রাধানাথ শিকদার, ওনারা কিন্তু ডিরোজিওর ছাত্র। এবং ওনার একটা পত্রিকা আছে, এটা পরীক্ষা আসতে পারে। ডিরোজিও সম্পাদিত পত্রিকার নাম হলো হেসপারাস, ইস্ট ইন্ডিয়ান। ডিরোজিও সম্পাদিত পত্রিকার নাম হলো হেসপারাস ইস্ট ইন্ডিয়ান। মাথায় রাখতে হবে কখন কোথা থেকে প্রশ্ন আসে। এবং আপনারা জানেন 1831 খ্রিস্টাব্দে ডিরোজিওর মৃত্যু হয়। 1831 খ্রিস্টাব্দে ডিরোজিও অত্যন্ত অল্প বয়সে মারা যান। এবং 1831 আরেকটা জায়গায় গুরুত্বপূর্ণ, ইয়ং বেঙ্গল গোষ্ঠী। ইয়ং বেঙ্গলের আবির্ভাব 1801 খ্রিস্টাব্দে, 1831 খ্রিস্টাব্দে। তাহলে প্রশ্ন আসতে পারে, ইয়ং বেঙ্গল আত্মপ্রকাশ করেন কত সালে? 1831 খ্রিস্টাব্দে। এবং ইয়ং বেঙ্গলের গুরুকে? ডিরোজিও। ওনার জন্ম 1809 খ্রিস্টাব্দে, মৃত্যু 1831 খ্রিস্টাব্দে। এবং তার সম্পাদিত পত্রিকার নাম হলো হেসপারাস ইস্ট ইন্ডিয়ান। এবং 17 বছর বয়সে তিনি হিন্দু কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। ওকে, ইয়ং বেঙ্গল আত্মপ্রকাশ করেন 1831 খ্রিস্টাব্দে। তাদের যে মুখপত্র, এটা কিন্তু বিসিএস এ আসার প্রশ্ন, 36তম বিসিএস এসেছে, ইয়ং বেঙ্গলের মুখপত্র কি? ইয়ং বেঙ্গলের মুখপত্র কয়েকটা আমি একটু লিখে দিচ্ছি। ইয়ং বেঙ্গলের মুখপত্র, এক নম্বর হলো জ্ঞানান্বেষণ, 36তম বিসিএস এসেছিল, এটা 36 বিসিএস। 2 এনকোয়ারার,
3 বেঙ্গল স্পেক্টেটর। জ্ঞান নেশন, বেঙ্গল স্পেক্টেটর, এনকোয়ারার, এগুলো ইয়ং বেঙ্গলের মুখপত্র। ঠিক আছে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো পড়বেন আপনারা। এগুলো আসলে প্রচুর পরিমাণে তথ্য এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা পাবেন। পড়তে একটু বিরক্তি লাগবে, কিন্তু পড়তে হবে। আমার তো পরীক্ষার জন্য আসে, আমি কি করব? পড়তেই হবে আমাকে। ওকে। আর কবি সাহিত্যিকদের যখন পড়বেন, তখন আপনারা কি পড়বেন? আমরা ওই সময় কি করি? কবি সাহিত্যিকদের জীবনী সংক্রান্ত অনেক পড়ি। তো জীবনী সংক্রান্ত তথ্যগুলোকে আপনারা দ্বিতীয় ধাপে পড়বেন। আপনারা ধাপ ধাপ করে পড়েন। প্রথম ধাপে পড়বেন শুধু সাহিত্যকর্ম। আর পরীক্ষায় দেখবেন সাহিত্যকর্ম থেকে অধিকাংশ প্রশ্ন হয়, জীবনী থেকে 2-1টা প্রশ্ন হয়। সাহিত্যকর্মগুলো আপনারা প্রথম ধাপে পড়ে নেবেন। পড়ার পরে বারবার রিডিং পড়ে পড়ে আয়ত্ত নিয়ে আসবেন। তারপরে মাঝে মাঝে কি করেন? মনে করেন যে আজকে আপনি বিদ্যাসাগরই পড়লেন, বিদ্যাসাগরের সাহিত্যকর্মগুলো পড়ে নিলেন, আয়ত্ত চলে আসলো। এক পর্যায়ে গিয়ে কি করবেন? একদিন বই খুলে কিছু জীবনী থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য লিখে নেবেন। তো এইভাবে বারবার পরে পরে একটা সময় দেখবেন আয়ত্তে চলে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে আজকে ক্লাসটা ছিল মূলত সাজেশনমূলক ক্লাস। সাজেশনমূলক ক্লাস মানে কি কি পড়বেন না পড়বেন সেটা গাইডলাইন দেওয়া। তো আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার জন্য। হ্যাঁ, এই অবস্থা আসলে গাইডলাইন দেওয়ার মতো কিছু না। আপনারা সবাই জানেন কি পড়তে হবে না পড়তে হবে। তারপরেও আমি আমার মতো করে একটু বলার চেষ্টা করেছি। আপনারা ইচ্ছা করলে ফলো করতে পারেন, বা আপনি আপনার মতো করেও মানে পড়াশোনা শুরু করতে পারেন। ওকে, আজকে এতটুকুই ছিল আপনাদের সঙ্গে আমার আলোচনা আর কি। এখন বলেন, আর কারো কোথাও কোনো কোনো সাহিত্যিক নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, তাহলে আপনারা ভালো থাকবেন সবাই। কেমন? আমি শেষ করে দিলাম, আপনারা পড়েন নিজেদের মতো করে। এইগুলো পড়তে হবে ধীরে ধীরে। ওকে, শুভকামনা রইল সবার জন্য। আমার জন্য আশীর্বাদ রাখবেন। ভালো থাকবেন সবাই।